ধীরে ধীরে মাথা নিচু করে ভেতরে প্রবেশ করতে আরস কর্কশ গলায় জিজ্ঞেস করলো, কি চাই? মানে? আরস ধমক দিল ইরহামকে। কপালে গাঢ় ভাঁজ ফেলে বলল, যে বলতে এসেছিস বলে বিদায় হ। ইরহাম ঠোঁট জিব্বা দিয়ে ভিজিয়ে নেয়, চোখের পাপড়ি ঝাপটে বলে ওঠে, আপনি কি নুসরাতকে কিছু করেছেন? আরস ভুরু বাঁকাই বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আমি কি করেছে? না মানে সকাল সকাল আপনি ফোন দিয়ে বললো নুসরাতের নাকি কি যেন হয়েছে। আরস ওহ বলল, তারপর তরাক ইরহামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই কিছু জিজ্ঞেস করিস না? জিজ্ঞেস করার আগেই ফোন কেটে দিয়েছে। আরস ক্লিনসেপ থুতনিতে হাত বুলাই, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলে ওঠে, এক কাজ কর, 5 কেজি করে সব ফল নিয়ে আয়। ইরহাম বিরস কণ্ঠে জিজ্ঞেস করলো। কেন? আরস হাত তুলে তেড়ে আসতে আসতে বলল, গাধার বাচ্চা, প্রথমবার যাচ্ছি না শ্বশুরবাড়ি, খালি হাতে যাওয়া যাবে কি? হুম, একদম না। আর সাথে রোগীকেও দেখে আসবো, তাই রোগীর জন্য ফল নিয়ে যাচ্ছে। ইরহাম অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। আপনি কিভাবে জানলেন রোগী আছে ওখানে? আরস রহস্যময় হাসলো, তারপর বলল, তোকে যেতে বলেছে না? তাহলে এত প্রশ্ন কিসের? আরসকে আবারও তেড়ে আসতে দেখে ইরহাম দ্রুত পায়ে রুম থেকে বের হতে হতে বলল, আরে যাচ্ছি যাচ্ছি ভাই, এরকম করছো কেন? নিস্তেজ এক সকাল, নেই কোনো প্রাণ, নেই কোনো শিখা, নেই কোনো আনন্দের ছিটা, চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার। হাহাকার ছাড়া আর কোনো শব্দ নেই। মানুষের হাহাকার থেমে গেলেই পুরো পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। ফ্যাকাশে বর্ণের মলিন সেই পরিবেশ, অস্বাভাবিক সেই নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে এক সুবিশাল পরিবারকে। হসপিটালের করিডোরের দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে নুসরাত আর ইসরাত। ইরহাম বড় ভাইয়ের মতো নিজের বুকের কাছে আগলে রেখেছে দু বোনকে, আরেক হাত দিয়ে চেপে ধরে রেখেছে নিজের ছোট্ট বোনকে। দুজনেই আজ নিস্তেজ, জড়ো জড়ো পদার্থ নেই নিজের জায়গায় দাঁড়িয়ে। সামনের আইসিইউতে মেহরুন্নেসা রয়েছেন, বাইর থেকে ঝাপসা তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। হসপিটালের অথরিটি থেকে পাওয়া পরিহিত কাপড় জাইনের গায়ে, সে কাপড় পরে বিভিন্ন শর্তাবলী মেনে ভেতরে প্রবেশ করেছে সে। মেহরুন্নেসার একটাই কথা, শেষবার তিনি জাইনের সাথে দেখা করতে চান, তাই শুধু ভেতরে ঢোকার অনুমতি শুধু জাইনের জন্য বরাদ্দ হয়েছে। জাইনের চোখে মুখে অস্বাভাবিক গম্ভীরতা। মেহরুন্নেসা জাইনকে দেখতেই কাপা হাতে নিজের মুখে অক্সিজেন মাস্ক খুলে নেয়। থরথর করা সে হাত বাড়িয়ে দেয় জাইনকে ছুঁয়ে দেওয়ার আশায়। জাইন নিজে নিজে এগিয়ে যায় মেহরুন্নেসার কাছে, হাত টেনে নিয়ে স্পর্শ করে নিজের গালে। প্রশ্নতীত চোখে চেয়ে থাকে মেহরুন্নেসার কথা শোনার আশায়। মেহরুন্নেসা চোখ বন্ধ করে শ্বাস ফেললেন, ঘন ঘন শ্বাস ফেলে ঠোঁট নাড়ালেন, যা জাইনের কানে স্পষ্ট গেল না। তাই সে কান বাড়িয়ে দিল মেহরুন্নেসার মুখের সামনে অস্পষ্ট কথাগুলো শোনার জন্য। মেহরুন্নেসা ভাঙ্গা কথাগুলো জোরে লাগিয়ে মৃদু কণ্ঠে বলেন। মেহরুন্নেসা নিজের কথা পূর্ণ করতে পারলেন না, তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহরুন্নেসা কথা বলতে না দেখে জাইন কান আরেকটু কাছে নিল, না নেই, কোনো সারা শব্দ নেই। চোখ তুলে তাকাতে ধীরে ধীরে তা লাল হতে শুরু করলো। এক হাত বাড়িয়ে নিভিয়ে দিল মেহরুন্নেসার খোলা চোখগুলো। নিস্তেজ হয়ে পড়ে থাকা দুখানা হাত তুলে নিয়ে মুখের কাছে চেপে ধরল। নিঃশব্দে গাল গড়িয়ে পড়ল এক ফোঁটা, নিঃশব্দে গাল পেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা পানি। শার্টের হাতে চোখ মুছে নিয়ে অগ্রসর হলো সবচেয়ে দুঃখজনক সংবাদ সবার নিকট পৌঁছাতে। মানুষ জন্ম নেই মরণের জন্য, যখন বাঁচার আশা মিটে যায় মানুষ বরণ করে নেয় মরণকে। কেউই এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, একদিন সবাইকে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। যারা নিজের বাঁচার অবলম্বন হারায় বা বাঁচার কোনো আশা থাকে না, তারা হয়তো কখনো নিজের বাঁচার অবলম্বন হিসাবে বেছে নেয় ভালোবাসা। অনেকেই ভালোবাসার জন্য জন্ম জন্মান্তর বাঁচতে চায়, কিন্তু সেটা কি কখনো সম্ভব? একটা কথা আছে এমন, উই আর ব্রোন টু বি অ্যালোন, বাট হোয়াই উই স্টিল লুকিং ফর লাভ। জীবনানন্দ দাশের লিখিত সেই দিন এই মাঠ কবিতায় একটি কথা এমন ছিল, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে? লক্ষ্মী বেচা গান গাইবে না নাকি তার লক্ষ্মীটির তরে?
কোনো কিছুই থেমে থাকবে না। পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য, সভ্যতা বেবিলিন ছাই হবে না। মানুষ চলে গেলে সেই কষ্ট কিছুদিন গ্রাস করে রাখে মানুষকে, কিন্তু সময়ের পরিবর্তনে সত্যতা মেনে নিয়ে সবাইকে এগিয়ে যেতে হয় সামনের দিকে, ভবিষ্যতের দিকে। কোনো কিছু থমকে যায় না। প্রকৃতি, সৌন্দর্য, সভ্যতা সবই এগিয়ে যাবে নিজস্বতার তরে। যেই শোক সৈয়দ পরিবারকে গ্রাস করেছে হয়তো সময়ের সাথে কাটিয়ে উঠবে, কিন্তু হারানোর দুঃখ কি কখনো কাটাতে পারবে তা সময় বলে দিবে। সিলেট সিটি হসপিটালের সামনে বুকে কম্পন নিয়ে দাঁড়িয়ে আছে আরশ। ঘুম থেকে উঠে এসেছে এখানে তা ভালোভাবেই বোঝা যাচ্ছে। নড়বড়ে পায়ে হাঁটছে, এক হাত দিয়ে আগলে রেখেছে মাহাদি। চোখে মুখে দুজনে বিরাজ করছে গম্ভীরতা। করিডর পার করতেই আইসিইউর রুমের সামনে জটলা বেঁধে দাঁড়ানো সৈয়দ বাড়ির সদস্যকে দেখা গেল সবাইকে। বাড়ির প্রত্যেকটা সদস্য সেখানে দাঁড়িয়ে, কেউ কেউ দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে, তো কেউ মেঝেতে একপাশে বসে। চোখের মনি ঘুরিয়ে আশেপাশে খোঁজ করল কাউকে। অক্ষি কোটরের ভিতর তার মুখ ভাসতেই কিছুটা আটকে উঠল। গাল অস্বাভাবিক ফুলে গিয়েছে। চোখের নিচে একদিনে পড়েছে কালো দাগ। গালে শুকিয়ে যাওয়া পানির চিহ্ন। নিস্তেজ হয়ে মরার মতো গুটিসুটি মেরে মেঝেতে বসে আছে সে। আরশ ভাবিনি এত খারাপ অবস্থা হয়েছে নুসরাতের। সামান্য থাপ্পড়ে এই অবস্থা। আরশ আইসিইউর রুমের দিকে এগিয়ে গেল অনিশ্চয়তা নিয়ে। দরজা ঠেলে ভিতরে ঢুকতে জাইনকে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলতে দেখল। আরশকে দেখে জায়গা করে দিল ভেতরে যাওয়ার জন্য। আরশ আলগোছে পা বাড়াল। যত বেডের কাছে এগিয়ে গেল তত বুকের অস্বাভাবিক কম্পন বেড়ে গেল। বেডে শোয়া মানুষটার মুখের উপর পর্যন্ত সাদা কাপড় দিয়ে ঢাকা। হাত বাড়িয়ে সাদা কাপড় সরিয়ে নিতেই ফ্যাকাশে হয়ে যাওয়া মেহেরুন নেসার মুখ বের হয়ে আসলো। আর হাত বাড়িয়ে স্পর্শ করল মেহরুন নেসার গালে। নেই কোনো নড়চড় সেই মানুষটার। বিছানায় শুয়ে আছে মানুষটা নিস্তব্ধ হয়ে। গালে হাত বোলাতে বোলাতে বাচ্চাদের মতো আরশ ডেকে উঠল, দাদি, ও দাদি। মেহেরুন নেসার সারা শব্দ নেই। আরশ গালে চুমু খেলো পাগলের মতো। চোখের পাপড়ি বারবার ঝাপটে ডেকে উঠল, দাদি, শুনতে পাচ্ছ আমাকে? আরশ মেহরুন নেসার হাত ধরে জাগায়, হাতে চুমু খেয়ে জিজ্ঞেস করে, আমাদের ছেড়ে চলে গেল কেন তুমি? দাদি, ও দাদি, তুমি কথা দিয়েছিলে আমাদের দেখা ওর আগে চলে যাবে না, দেখা পেতে চলে গেলে। তুমি নিষ্ঠুর দাদি, নিষ্ঠুর। মেহরুন নেসাকে নাসির মঞ্জিলে আনা হয়েছে। শেষ গোসল দেওয়া হবে বাগানে, তাই সেখানে সকল ব্যবস্থা করা হচ্ছে। বাড়ির সামনে দেওয়ালে ঠ্যাস দিয়ে বসে আছে 3 বোন। চুপচাপ বসে নিশ্চুপ হয়ে দেখছে শেষ গোসলের ব্যবস্থা। এই তো আর একটু সময়, এরপর মাটির নিচে নিয়ে রাখা হবে মেহরুন নেসাকে। চিরকালের জন্য হারিয়ে যাবে তার দেহ মাটির নিচে, আর কখনো দেখা হবে না। এই দেখা শেষ দেখা। মানুষ যদি চলে যাবে তাহলে কেন এত মায়া জন্মায় নিজেদের প্রতি? কেন তাদের চলে যেতে হয়? থেকে গেলে পারি না। মানুষ কেন এই পৃথিবীর মিথ্যা মায়াই পড়ে? সবই নিছক ছলনা। একবার চলে গেলে সব শেষ হয়ে যায়। এরপর থেকে যায় চলে যাওয়া মানুষটার শুধু স্মৃতি, আর সেই স্মৃতি একসময় ছাই হয়ে যায়। পাশে আগুন ধরানো হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুনের সেই শিখা। নিমিষেই সেই আগুন জ্বালিয়ে দিতে পারে একজন মানুষকে। পানিতে দেওয়া হয়েছে বড়ই পাতা। নুসরাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। পানি নিয়ে যাওয়া হয় মেহরুন নেসাকে, যেখানে শোয়ানো হয়েছে শেষ গোসল দেওয়ার জন্য সে ঘরে। নুসরাত তাকিয়ে থাকে। এই উঠে আসবেন মেহরুন নেসা, এসে বলবেন, পানি গরম করতাছস কে? দেখা যা, আমার কিচ্ছু হয় নাই, নিছক কল্পনা মাত্র। এইরকম কিছু হয় না। মেহরুন নেসা নিজের জায়গায় স্থির শুয়ে থাকেন, উঠে আসেন না। নুসরাত নিজে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় শেষ গোসল দেওয়ার জায়গার দিকে। চোখে পানি থেমে গিয়েছে, শুকিয়ে গিয়েছে মনে হয়। তার রেশ রয়ে গিয়েছে মুখের আশেপাশে। ধীরে ধীরে এগিয়ে যায় চৌকির দিকে। পাশ ঘেঁষে বসে পড়ে মেহরুন নেসার দিকে। মেহরুন নেসার চুলে হাত বুলিয়ে দেয়। নিনিমেষ চোখে দেখে সুন্দর মুখটাকে। বয়সের ভারে চেয়ে মুখে ছাপ পড়েছে। নুসরাত এক দৃষ্টিতে শুধু দেখে আর দেখে। সময় গড়াতেই থাকে।
তবুও টু শব্দ করে না নুসরাতের মনে হয় এই তো আর কিছু সময় পর দাফন করা শেষ হবে, তারপর এই মানুষটা তাদের স্মৃতিতে মিশে যাবে। কেন রাখা যায় না মৃত মানুষকে নিজেদের সাথে? কেন নেই এই কেনর উত্তর। সে কেন রাখতে পারবে না দাদাকে নিজের সাথে? দাদা কি রাগ করেছেন তাদের সাথে? এভাবে কেন কিছু না বলে চলে গেল? কেন মিথ্যা এই মায়ের পৃথিবীতে জন্মে? কেন মানুষ যখনই চলে যাবে সবাই একদিন মায়া কেন তৈরি করে নিজেদের প্রতি? নুসরাত হাত বাড়িয়ে মেহুর নেসার গালে হাত বোলাই, ফিসফিস করে ডাকে, চোখ খুলো দাদি, আমি জানি তুমি ঘুমিয়ে আছো, তাড়াতাড়ি চোখ খুলো তো, নয়তো আব্বা তোমায় দাফন করে দিবে। এখনো সময় আছে, এই তাকাও না আমার দিকে। এই দেখো না আমি বসে আছি, চোখ খুলো না দাদি। আর বেশি কথা বলবো না, একদম চুপ হয়ে বসে থাকবো আমি। তারপরেও চোখ খুলো, আমি মিথ্যে বলছি না। মোমো এসে নুসরাতের পাশে বসে, কেঁদে কেটে চোখ মুখ একাকার। কুর্তের হাতে ভালোভাবে চোখ ডলে মুছে নেয়। না, আবারও চোখে জমা হচ্ছে পানি। নাক টেনে চোখ মুছে বারংবার, বারবার আবারও ভিজে ওঠে চোখগুলো। আজ আর চোখে পানি থামছে না, থামার নাম নিচ্ছে না। অন্তর্নীল এই সময় কাটছে না কেন? কেন থমকে আছে? এই সময় এক জায়গায় আজ আকাশও কাঁদছে, মেঘ জমেছে আকাশে, কালো আধারে ডুবেছে এই প্রকৃতি। বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি, মাটিতে পতিত হবে, ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু, পৃথিবীর সব কিছু হারিয়ে যাবে কারোর অস্তিত্ব এই বৃষ্টির সাথে। মোমো চোখ মুছে আর কাঁদে। নানি কেন ছেড়ে গেল তাদের? শেষবার তার সাথে দেখা করলো না কেন? এই হঠাৎ চলে যাওয়া। এতদিন তো ভালো ছিলেন, গ্রো আপ করছিলেন। ডাক্তার তো জানিয়েছিল কিছুদিন এভাবে গ্রো আপ করলেই নানি পুরো সুস্থ হয়ে উঠবেন। তাহলে কেন এমন হলো? কেন তাকে চলে যেতে হলো? কেমন তারা আসলো যে আরও কয়েক বছর বাঁচার ইচ্ছে পোষণ করলেন না? কেন সে চলে গেল? তাদের অপারগতা কি? কি ছিল, কি ভুল ছিল এমন যে এই শাস্তি দিল নানি? নুসরাত বসে রইল মরা মানুষের মতো। তাকে পাশে এক জায়গায় বসিয়ে দিয়ে নাজমিন বেগম চলে গেলেন গোসল দেওয়ার জন্য। আস্তে আস্তে শুরু করলেন শেষ গোসল। এই গোসল দেওয়ার পর মানুষকে আর গোসল দিতে হয় না। কেন মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে মরে যায়? কেন তারা চলে যায় নিজের পরিবার পরিজনকে দুঃখের সাগরে ভাসিয়ে? কেন তারা এত স্বার্থপর হয়? কেন এরকম করে তারা? কেউ এই কেনর উত্তর দেয় না, কারোর কাছে এর সংজ্ঞা নেই। কেন নেই? কেন জানে না কেউ? কেউ শুনতে পায় না কেউ শুনতে পায় না এত প্রশ্ন দোলাচাল করতে থাকে মনের অন্তর্কিনে। কাউকে বলতে পারে না প্রশ্নগুলো, সাজাতে পারে না, পড়ে থাকে মনের এক কোণে অবহেলায় অবজ্ঞায়। মেহরুন নেসার গোসল শেষ হওয়ার পর গায়ে গোলাপ জল ছিটিয়ে দেওয়া হলো। খাটিয়ায় শোয়াতেই ইসরাতের টনক নড়ল। নিয়ে যাবে এখন মানুষটাকে, আর দেখতে পারবে না কোনোদিন নিজের এই প্রিয় মুখটিকে। মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাবে এই দেহ। ইসরাত ডুকরে কেঁদে উঠল, হাহাকার করে ডেকে উঠল, দাদি, ও দাদি। এগিয়ে গেল খাটিয়ার দিকে, হাত বাড়িয়ে স্পর্শ করলো মুখে। বরফ ঠান্ডা হয়ে এসেছে পুরো শরীর। ইসরাতের চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। ঢোক গিলে বলল, শেষবারের মতো একটা কথা না বলে চলে যাচ্ছ? থেকে গেলে পারতে না তুমি? দাদি, ও দাদি, আমাকে একা ফেলে চলে যাবে? তুমি মিথ্যেবাদী দাদি। তুমি বলেছিলে তুমি ফিরে আসবে, অনেকদিন আমাদের সাথে থাকবে। তুমি কথা রাখলে না দাদি, কথা রাখলে না, কথা ভেঙে দিয়ে চলে যাচ্ছ। মিথ্যে বলছো তুমি আমায়। খাটিয়া তুলে নিলেন নাসির সাহেব নিজের কাঁধে। সামনে হেলাল সাহেব আর নাসির সাহেব ধরেছেন, পেছনে শোয়েব আর সৈয়দ সাহেব ধরেছেন। পাঞ্জাবিতে বারবার চোখ মুছছেন শহীদ। হেলাল সাহেবের চোখে পানি জমা হলো, তা বাইরে বের হচ্ছে না। ইসরাত পেছন থেকে চিৎকার করছে, আমার দাদিকে রেখে যাও, নিয়ে যেও না। আমার দাদি, খবর দিও না, নিশ্চিহ্ন হয়ে যাবে। আরও একটু সময় থাকুক, আরও কিছুক্ষণ আমি দেখতে চাই শেষবারের মতো, ভালো করে দেখতে চাই শেষবার। আর তো দেখতে পারবো না। রেখে যাও আমার দাদিকে, রেখে যাও দাদিকে, নিয়ে যেও না। আব্বু, দয়া করে রেখে দাও আরও কিছুক্ষণ। আমি দেখতে চাই আমার দাদির মুখ, আরও ভালো করে, শেষবারের মতো করে দেখতে চাই। নুসরাত ডুকরে কেঁদে উঠল। সুরভি নুসরাতের পাশে এসে
সরবি নুসরাতের কাছে এসে পাশ ঘেঁষে বসলো, দুহাতে নুসরাতকে আগলে নিয়ে বলে উঠল, কেঁদে যদি মৃত্যু মানুষকে আটকানো যেত তাহলে এত বছর হাজারো মানুষকে দাফন করা হতো না। সবাই সর্বোচ্চ কান্না করে নিজেদের প্রিয় মানুষকে রেখে দিত নিজেদের কাছে। সরবির কথাই কান্না থামে না নুসরাতের। চোখ বেয়ে পড়ে জল একই ধারায়। নিভু নিভু চোখ তুলে চেয়ে থাকলো সামনের দিকে। মানুষটা চলে যাচ্ছে আল্লাহর নিকট, যে মাটি দিয়ে তাকে তৈরি করা হয়েছে সেই মাটির কাছে, সেই মাটির নিচে একসময় তার দেহ পচে গলে মিশে যাবে। মেহরুন্নেসার সামনে সামনে চলে যাচ্ছে জীবনে করা সকল পাপ পুণ্য। মানুষকে নিয়ে মাটিতে দাফন করার আগে তার পাপ পুণ্যগুলো আগে আগে চলে যায় সেই জায়গায়। ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছে, মানুষের গাতা স্পর্শ করছে। নুসরাত, ইসরাত, মোমো সবাই নিনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। যতক্ষণ না কাটিয়ে নিয়ে দৃষ্টি সীমানার বাইরে অদৃশ্য হলেন সবাই। তবুও চোখের তৃষ্ণা মিটল না, বুকে চিনচিনে ব্যথা উঠল সবার। এক একজন এক এক পাশে দেওয়ালের সাথে ঠ্যাস দিয়ে বসে রইল। বাড়ির ভিতরে যাওয়ার কারোর মনোবল নেই, কোনো ইচ্ছা নেই। যেন হাজার যুগ এখানে বসে কাটিয়ে দিতে পারবে তারা। ইজ্জত খোলা হাঁ করে রাখা গেটের দিকে পানিতে টইটুম্বুর করা চোখ নিয়ে তাকিয়ে রইল অনেকক্ষণ। করুণ স্বরে শুধু চেয়ে কাদা ছাড়া আর কিছু করতে পারল না। নিভু নিভু চোখে চেয়ে থেকে ধূপ করে মাটিতে পড়ে গেল। অসারতা ক্লান্তিতে শরীর ঝিমিয়ে আসলো। নিজেও চোখ বন্ধ করে নিল আরামে একটা ঘুম দেওয়ার জন্য, যেন এটা নিছকই স্বপ্ন মাত্র। এতক্ষণ যা হয়েছিল তা স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইল। ইসরাত ভাবল ঘুম ভাঙলে হয়তো সব নতুনভাবে শুরু হবে, কিন্তু এক ভোরের সূচনা হবে, নতুন এক ভোরের সূচনা হবে, নতুন এক ক্লান্তিহীন সকালের সূচনা, যেখানে থাকবে না কোনো বিষাদ, কোনো কষ্ট, কোনো দুঃখ। মৃত্যুর ভয় যেখানে গ্রাস করতে পারবে না, হারানোর ভয়ে কখনো আর তটস্থ হতে হবে না। নতুন ভোর কি ইসরাতের ভাবনার মতো বিষাদীন হবে, নাকি আরও বেশি বিষাদীয় হবে, তা আগামীকাল নতুন সূর্য উদয় হওয়ার সাথেই দেখা যাবে, জানা যাবে। ধীরে ধীরে মেয়েটা আরামের সাথে চোখ বুঝল। এই তো, এখানে নেই কোনো কষ্ট, নেই কোনো দুঃখ, শুধু এতক্ষণে ক্লান্তি কাটার আবহ। চারিদিকে সুখ আর সুখ, বাস্তবতা থেকে পুরাই আলাদা। স্বপ্নের রাজত্ব চলে এখানে, ইসরাতের ইচ্ছে অনুযায়ী চলে। কেউ কষ্ট দিতে পারবে না এখানে কাউকে। নিজের মনের মতো স্বপ্ন বোনা যায় এই জায়গায়, কেউ কষ্ট দিয়ে চলে যেতে পারবে না। সে চাইলেও রেখে দিতে পারে, নিজের ইচ্ছে অনুযায়ী সব করতে পারবে, একজন মুক্ত পাখির ন্যায়। মানুষ চলে যাবে, সেসব মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের দিকে। থেমে যাওয়া যাবে না। পৃথিবীর এক রণক্ষেত্র, যেখানে চলার পথে হারাতে হবে অনেক কাছের মানুষজন, স্বীকার করতে হবে নিজের অতি প্রিয় কিছু মানুষের কাছ থেকে ধোঁকা, বর্বরতার। আমাদের সব কিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের দিকে। থেমে গেলে চলে না, নিজেদের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যেতে হয় এইখানে টিকে থাকতে হলে। মেহরুন্নেসার চলে যাওয়ার প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে। সৈয়দ বাড়ির পরিবেশ আগের তুলনায় অনেকটা স্বাভাবিক। সবাই ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে, নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে। কেউই থেমে নেই, স্মৃতির পাতায় সযত্নে তুলে রেখেছে সবাই মেহরুন্নেসাকে। এখন মেহরুন্নেসা স্মৃতি মাত্র। মৃত ব্যক্তির কথা ভেবে নিজেদের কষ্ট না বাড়ানোই ভালো, তাই সবাই যথাসম্ভব মেহরুন্নেসার কথা বলা এড়িয়ে চলছে। জীবন চলছে সবার আগে নেই, সেই জীবনে হঠাৎ একদিন দমকা হাওয়া নেই এসে উপস্থিত হলো এক লোকের। সেকেন্ডে লণ্ডভণ্ড করে দিল জাইনের এতদিনে গুছিয়ে তোলা নিজেকে। কয়েক নিমিষের জন্য নিজের কাছে মনে হলো সে মরে যাবে, শ্বাস আটকে যাবে গলার কাছে। সকাল 10টা। আজ জাইনের ঘুম থেকে উঠতে একটু সময় লেগেছে। সকালে নাস্তা শেষে বাহিরে ফুরফুরে মেজাজে হাঁটাহাঁটি করছিল, এমন সময় একজন পথচারীর সাথে দেখা তার। সালাম বিনিময় শেষে জাইন তার পাশ কাটিয়ে চলে যাবে। লোকটা জিজ্ঞেস করলো, যার নির্দ্বিধায় হাত তুলে ইশারা করে দেখিয়ে বলে, সামনের ডুপ্লেক্স বাড়িটা নাসির সাহেবের। লোকটা চলে যেতে নিবে, জাইন পিছু ডাকলো। লোকটা ফিরে তাকিয়ে জাইনের দিকে প্রশ্নাত্মক দৃষ্টি ছুড়ে দিল। অস্বস্তিতে গাঢ় হতে হাতে হাত ঘষল জাইন। ঠোঁট চোখা করে শ্বাস ফেলে বলে উঠল,
আমার প্রশ্নটা করা ঠিক নয়, তারপরও করছে। আপনি নাসির সাহেবের বাড়িতে কেন এসেছেন? খোঁজ কেন করছেন? জাইনের প্রশ্নে লোকটা অধর বাঁকিয়ে নির্মল হাসলেন। হাত তুলে জাইনের হাতে বড় বড় মাসালগুলোতে চাপড় মেরে বলে উঠলেন। জাইন চুপচাপ দাঁড়িয়ে রইল। লোকটা সামনের দিকে জাইনের সাথে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন। জাইনের চোখ দুটো সেকেন্ডেই বড় বড় হয়ে গেল। দাঁতের দাঁত চেপে নিজের জায়গায় স্থির কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ভদ্রলোককে ওখানে ফেলে ধূপধাপ পায়ে অগ্রসর হলো সৈয়দ বাড়ির উদ্দেশ্যে। লোকটা বিস্ময় নিয়ে চেয়ে রইল জাইনের দিকে। মনে প্রশ্ন জাগলো, বিষয় কি? এরকম হুট করে ছেলেটার রাগ করার মানেই বা কি? এই ছেলে আবার এই বাড়ির মেয়েকে পছন্দ করে না তো? ভদ্রলোক নিতান্ত শান্ত মেজাজে জাইনের রাগে লাফানোর মতো হাঁটা দেখলেন দূরে দাঁড়িয়ে। তারপর কিছু একটা ভেবে নাসির মঞ্জিলের উদ্দেশ্যে না গিয়ে উল্টো পথে হাঁটা ধরলেন নিজের বাসায় যাওয়ার জন্য। রাগে হিসহিস করতে করতে বাড়িতে প্রবেশ করলো জাইন। যতবার ভাবছে ইসরাতকে ভদ্রলোক দেখতে এসেছেন, ততবার রাগে সারা শরীর রেডি করে উঠছে। দাঁতের দাঁত চেপে রাগ কন্ট্রোল করার চেষ্টা অনেকক্ষণ করল সে। যখন দেখলো হচ্ছে না, তখন ড্রয়িং রুমে এক কোণে পড়ে থাকা ডাস্টবিনের চোখে পড়ল। দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে লাথি মারল বেচারা জড়ো বস্তুটাই। তারপর কাছের সেন্টার টেবিলে শক্তি দিয়ে পা ছোঁয়াতেই সে উল্টে পড়ল শব্দ করে। সেই শব্দে এতক্ষণে মনোযোগ দিয়ে বই পড়া হেলাল সাহেবের বই পড়াতে ভাটা পড়ল। হেলাল সাহেব বই নিয়ে নিজের পাশে রেখে জাইনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। দেখলেন জাইন পাগলের মতো পায়চারি করছে আর হাতে বারবার পাগলের মতো ঘষছে। মুখোমুখি কিছু একটা বিপি করছে। জাইনের চিন্তিত মুখখানি দুর্বেদ্য ঠেকল হেলাল সাহেবের নিকট। শূন্য চোখে চুপচাপ চেয়ে রইলেন অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে ঠাট্টা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এমন ব্যাঙের নয় লাফাচ্ছ কেন? জাইন সে কথার উত্তর দিল না। মেঝেতে বিছানো কার্পেটের দিকে শকুনের নজর দিতেই হেলাল সাহেব বলে উঠলেন, যা করার কথা ভাবছো একদম মাথা থেকে ছেড়ে ফেলো, আর ব্যাঙের মতো লাফানো বাদ দিয়ে কি হয়েছে সেটা বলো। জাইন ধূপ করে সারা শরীর নিয়ে সোফায় বসতেই পোষালের শরীরে ভারী গটগট শব্দ করে পেছনে ছড়ে গেল সোফাটা। হেলাল সাহেব তেসরা চোখে তাকিয়ে রইলেন সোফার দিকে। জাইন সেদিকে না খেয়াল করে এক হাত দিয়ে মাথা চেপে ধরে রগরগে কণ্ঠে শুধালো, আমি ব্যাঙের মতো লাফাচ্ছি? হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে বলেন। তাই তো দেখছি। জাইন মুখের পেশি সংকুচিত করল, তারপর আবার প্রসারিত করল। পাশে বসে থাকা হেলাল সাহেব জাইনের দাঁত চেপে কর্মর করা স্পষ্ট দেখলেন। তারপরও নির্লিপ্ত মুখ বানিয়ে বসে রইলেন। জাইনকে এবার জিজ্ঞেস করলেন হেলাল সাহেব, এত রাগ করছো কেন? জাইন উল্টো প্রশ্ন ছুড়ে দিল। তাহলে কি করব না? হেলাল সাহেব প্রশ্নের বিপরীতে আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে না করেছি রাগ করতে? দুজনেই দুজনের দিকে চোখ সরু করে নীরব চাহনি নিক্ষেপ করল। হেলাল সাহেব শব্দ করে শ্বাস ফেলে বিরক্তির সহিত বলে উঠলেন, কি হয়েছে বলবে নাকি এরকম শকুনের মতো শুধু তাকিয়ে থাকবে? জাইন স্যাত করে উঠল। নিজের চোখের চশমাটা নাকের ডগা থেকে ঠেলে উপরে তুলে বলল, আমি শকুনের মতো তাকিয়ে আছে? অবশ্যই। আমার মতো হার্টের রোগীর দিকে এরকম শকুনের নজরে তাকালে আমি যে কোনো সময় হার্ট অ্যাটাকে মরে যেতে পারি। হেলাল সাহেব ঠাট্টার সহিত কথা শেষ করলেন। জাইনকে কথার উত্তর না দিয়ে মুখে এঁটে বসে থাকতে দেখে হেলাল সাহেব বিজয়ী হাসলেন। ঠোঁটে সেই হাসি স্থির ঝুলিয়ে রেখে ব্যঙ্গাত্মক গলায় আওড়ালেন, বলো এবার গত 10 মিনিট যাবৎ কেন ব্যাঙের মতো লাফাচ্ছিলে? আমার তো চোখ ধরে গেছে তোমার ব্যাঙের মতো লাফানো দেখে। হেলাল সাহেব চোখ মুখ উল্টে নিলেন কথা বলতে বলতে। জাইন নিজের রাগ এতক্ষণ যথাসম্ভব ধরে রাখার চেষ্টা করলো। এবার সে বসা থেকে উঠে দাঁড়ালো। সোফার উপর উঠে লাফাতে লাফাতে বলল, এভাবে ব্যাঙ লাফায়? হেলাল সাহেব ভাষণ দেওয়া নেই হাত তুলে বলেন, হ্যাঁ আমি জানি। এবার আসল কথায় আসো। তোমাকে আমি বলছি না ব্যাঙের মতো লাফ চাপ করে আমায় দেখো ব্যাঙ কীভাবে লাফায়। জাইন দাঁড়িয়ে থাকলো। এবার আর সোফায় বসলো না। চোখ মুখে শক্ততা এনে আওড়ালো, আমার বিবাহিত স্ত্রীর দ্বিতীয় কোনো বিবাহের সম্বন্ধ আসলে, এমনকি দ্বিতীয়বারের মতো বিবাহের কথা উঠলে, এই বাড়িতে আর ওই বাড়িতে একদিনে 2টা জানাজা উঠবে। মনে রাখবেন, তার জন্য দায়ী কিন্তু আপনারাই থাকবেন। হেলাল সাহেব
দৃঢ় গলায় জিজ্ঞেস করলেন। হুমকি দিচ্ছ? জাহিন নিজের ধারালো চোয়ালের হাত বোলালো। ঠোঁটের কোণে দুর্বেদ্য এক টুকরো হাসি ঝুলি বলে ওঠে। আমি হুমকি দিচ্ছি না আব্বু। আমার মতভেদের বিরুদ্ধে আবারও কিছু হলে এখন যা বলেছে তা আমি করে দেখাবো, আর তা আপনি খুব ভালো করেই জানেন। জাহিন নিজের কথা শেষ করে বড় বড় পদক্ষেপ ফেলে চলে যেতে নিবে। হেলাল সাহেব জিজ্ঞেস করলেন। মির্জার বিয়ের সম্বন্ধ আসার জন্য এত লাফালে সে কি জানে সব? হেলাল সাহেবের কথায় জাহিনের স্থির হওয়া পা আবারও গতিশীল হলো। সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল। আপনার ভাইয়ের কাছে যাচ্ছি বিয়ের কথাবার্তা বলতে। হেলাল সাহেব নাক ফুলে বিড়বিড় করে আওড়ালেন। নিজের বিয়ের কথা নিজে গিয়ে বলতে একটু লজ্জা লাগবে না? ছে ছে ছে, কি যুগ আসলো রে বাবা, নিজের বিয়ের কথা নিজে বলতে যাচ্ছে। সূর্যের দীপ্তি উৎকণ্ঠিত তেজালো সুবি খাতুন, ইরহাম, ইসাত, সৌরভী, মোমো, নুসরাত ও আহানকে নিষেধ নিয়ে বিশেষ আলোচনায় বসেছেন। আলোচনার শিরোনাম, এখনকার ছেলে মেয়ে এত নির্লজ্জ ব্যয়িয়া হয় কেন? সুবি খাতুন সোফায় বসে ভাষণ দিচ্ছেন। কেউই মনোযোগ সহকারে তার কথায় কানে না নিয়ে মনোযোগ সহকারে মোবাইল স্ক্রল করছিল। এমন অবস্থায় তিনি সবার কাছ থেকে সবার মোবাইল আত্মসাৎ করেছেন, আর সবাইকে মেঝেতে বসে নিজের ন্যায়মূলক কথাগুলো কানে ঢালছেন। কেউই তার কথা শুনতে চাচ্ছে না, তারপর তিনি জোর করে সবাইকে বসিয়ে রেখেছেন। সুবি খাতুন বলতে লাগলেন। এখনকার ছেলে মেয়েরা এত নির্লজ্জ বেহায়া যে একজন পুরুষের সাথে মাখনের মতো লেগে থাকে, আর কাপড়ও পরে বেহায়া পুরুষদের মতো। নুসরাত কাপড়ের কথা আসতেই তড়াক করে চাইল সুফি খাতুনের দিকে। নিজের চিরাচরিত কপালে ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাহনি ছুড়ে দিল সুফি খাতুনের দিকে। সুফি খাতুন ভাব নিয়ে বসলেন। নুসরাতের দিকে না তাকানোর ভঙ্গি করে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন। এরপর আবার বলতে শুরু করলেন। এরা এতটা বেপরদা বেহায়া যে ঘরে ভাই রেখে বুকে ওড়না দেয় না। আমাদের সময় তো এইসব হতোই না। এসব চিন্তা মাথায় আসলেই আমরা তওবা করতাম। আর এখনকার যুগে তো ছেলেদের সামনে উলঙ্গ হয়ে ঘুরতে এদের লজ্জা লাগে না। নুসরাত শুধু নাক মুখ ফুলালো। কিছু বলতে নিবে ইসরাত ইশারায় আহানকে দেখালো। নুসরাত আর রাগ সামলানোর জন্য বিড়বিড় করে কিছু কথা বলল নিজের শোনার মতো। বুড়ি বাচ্চি ঠাডা পড়েছে তোর চোখে, দেখছিস না আমাদের সবার গায়ে ওড়না আছে? দু চারটা অতি বিখ্যাত মানের গালি দিয়ে নিজের মনের ঝাঁজ মিটালো নুসরাত। সৌরভী দাঁতে দাঁত চেপে কখন থেকে বলে যাচ্ছে। এই মহিলা বকাচন্দ্র দাস, এই মহিলার কথায় রাখবি না সৌরভী। এই মহিলা লেজবেন প্রাণী। এই মহিলা একটা পিওর খাইস্টা। এই মহিলার মাথায় দুটো শিং আছে। এই মহিলা বাল পাকনা বেদি। এই মহিলা পিওর জোকার 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 জোকার। মোমো সৌরভীর কথা শুনে হেসে বারবার সৌরভীর গায়ে ঢলে পড়ছে। মুখে হাত চেপে শুধু হাসছে। সৌরভী অতি উচ্চমাত্রায় গালি শুনে সে মনে করছিল এই মেয়ে গালি কি তা জানে না, কিছুই বোঝে না। এখন দেখে এই মেয়ে গালিতে পিএইচডি করে রেখেছে। সৌরভীর ঠোঁটে অনর্থক হাসি টেনে এনে বসে রইল। গলবিলের নিচ থেকে ঠেলে গালি বের হলো সেগুলোকে যত্ন সহকারে তুলে রাখলো পরে ব্যবহারের জন্য। এবার সুফি খাতুন বললেন। আমাদের সময় তো আমরা আমাদের বড় ভাইদের দেখলে ভয়ে থরথর করে কাঁপতাম। বড় ভাইদের সাথে কথা বলতে গেলে 100 বার ভাবতাম। আর এখনকার যুগের বড় ভাইদের সাথে এভাবে চিপকে থাকে খবিশ মেয়েগুলো যেন বড় ভাই না, এগুলো হলো ওদের জামাই। কি লেভেলের বেহায়া নির্লজ্জ বেহলাজ হলে বড় ভাইয়ের নাম ধরে ডাকে। আমাদের সময় 2 মিনিটে বড় থাকলে আমরা বড় ভাই বলে ডাকতাম, আর এখন 13-14 দিনের বড় ভাইকেও নাম ধরে ডাকে। ছি ছি ছি। সুফি খাতুন শ্বাস ফেলেন, এক গ্লাস পানি খেয়ে বলেন। এখন তো লাজ লেহাজ গিয়েছে উচ্ছন্নে। আমরা তো আমাদের স্বামীর দিকে চোখ তুলে তাকাতে পারতাম না, সেখানে পরপুরুষের দিকে চোখ তুলে তাকানো ঢলাঢলি করা সেটা তো বিলাসিতা ছিল। নুসরাত মেকি হাসি ঝুলাই ঠোঁট টেনে হাসে। নাসির সাহেব বাড়িতে থাকায় নিজের বাজখাই গলা যত সম্ভব নিচু করে আওড়ায়। দাদি তুমি ধন্য, তোমার কথা শুনে আমি আবেগে পুরো আপ্লুত হয়ে গিয়েছি। আচ্ছা এটা বলো, তোমার মোট কয়টা সন্তান? সুফি খাতুন নির্দ্বিধায় বলেন।
10টা? কিন্তু কেন? তুমি তো অনেক ভালো একটা কাজ করেছো দাদি। দাদার দিকে চোখ তুলে না তাকিয়েও তোমার 10টা বাচ্চা। আমার ভাবতেই ভয় লাগছে, তুমি যদি চোখ তুলে দাদার দিকে তাকাতে, তাহলে তো তোমাদের ঘরময় বাচ্চায় ভরে যেত। চোখ তুলে না তাকিয়ে এই অবস্থা, আর যদি দাদার সাথে সামান্য একটু ঢলাঢলি করতে, তাহলে তোমার এত বাচ্চা হতো যে এই পৃথিবীতে এদের থাকার ঠাঁই হতো না। আমি ভাবছি আমাদের কথা, আমাদেরও হয়তো বা এই পৃথিবীতে থাকার ঠাঁই হতো না। নুসরাতের কথা শেষ হতেই পুরো ড্রয়িং রুম জুড়ে সুবি খাতুনকে নিয়ে হাসির রোল পড়ে গেল। সুবি খাতুন রাগী গলায় বললেন, চুপ, একদম চুপ। আহান মেঝেতে থাপ্পড় মারতে মারতে আওড়ায়। সুবি খাতুন রাগে ফুসফুস করতে করতে নাসির মঞ্জিল থেকে বের হয়ে গেলেন। যাওয়ার আগে টেবিলে রাখা ফলের বাস্কেট থেকে 2টো আপেল বগল দাবা করতে ভুললেন না। নাসির মঞ্জিলে সোফায় বসে আছেন, এক পাশে জাইন, অন্য পাশে নাসির সাহেব। দুজনের মুখ গম্ভীর করে রাখা, বোঝার উপায় নেই কার মনে কী চলছে বর্তমানে। অনেকক্ষণ দুজন দুজনকে লক্ষ্য করার পর নাসির সাহেবের নিকট ঠেকল এই নীরবতা ভাঙা প্রয়োজন। তাই নিজ উদ্যোগে নীরবতা ভেঙে জিজ্ঞেস করলেন,